আজকে যে বিষয়টা নিয়ে এখন আমরা আলোচনা করব, আমি দেখলাম যে জামাতের আমির আজকে খুব সুন্দর একটা কথা বলেছেন যে আমরা মানুষ হিসেবে ভুল করি, আমাদেরও ভুল হয় এবং আমাদের ভুল ধরিয়ে দিন, আমরা ব্যবস্থা নিব। আমিও মনে করি এই বিষয়টি যখন এসছে আমাদের গণমাধ্যমগুলোতে এবং মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন ভাইরাল হয়েছে এই ভিডিওটা, তখন আমি নিজেও এটা নিয়ে অনেক লেখালেখি করেছি। আমি বলেছিলাম যে এটা ভুলটা শুরুতেই স্বীকার করে নিয়ে যদি মানে তারা এই বয়ানটা যদি শুরুতে দিত তাহলে হয়তো এই পরিস্থিতি আজকে দাঁড়াতো না। কিন্তু প্রথম দিকে আপনাদের দলীয় কর্মীরা বা আপনাদের যে সমস্ত সোশ্যাল অ্যাক্টিভিস্ট তারা এবং দলীয় অনেক নেতারাও এটাকে এআই, তারপরে দ্বিতীয় বিয়ে, আবার আজকে দেখলাম মানে জামায়াতের আমিরের এই বক্তব্যের পরে আরেকজন এমপি বললেন যে ওই মহিলা সেবা করতে চেয়েছিল তার, এবং সে কারণে তার বাবা মা নিয়ে গিয়ে তাকে সেবা করতে দিয়েছে। আচ্ছা, আপনি আরও যে ভিডিও, আরও বোধহয় দুটো মেয়েকে পাইলাম, তারাও কি ওনাকে সেবা করতে চেয়েছিল? এটা আমার একটা প্রথম প্রশ্ন। আমি প্রথম প্রশ্নগুলো করে নিই। 2 নম্বর হলো, উনি এই যে তার দ্বিতীয় বউ নিয়ে গেলেন, উনি আমরা তো দেখি না উনি প্রথম বউ তো নিয়ে গেলেন না হোটেলে, সবসময় দ্বিতীয় বউ নিয়ে কেন যাচ্ছেন ওনারা? এই মানে হোটেলে যেতেই কেন যাচ্ছেন? এই যে বিষয়গুলো, আর এই যে একজন মানে প্রাপ্তবয়স্ক নারী কি করে আরেকজন প্রাপ্তবয়স্ক পুরুষের কাছে এভাবে সেবা করতে যেতে পারে, এটাই কিভাবে বৈধ? মানে ইসলামের কোন দৃষ্টিতে এটাকে আপনারা বৈধতা দেবেন? জি, ধন্যবাদ আপনাকে পলাশ ভাই। কয়েকটি বিষয় বলেছেন। আমিরে জামাত যেটি বলেছেন যে আমরা ফেরেশতাদের দল নই, ইটস ট্রু, মানে এটাই হলো হওয়ার কথা এবং এটি সবাই সবসময় আগে মানতে হবে এবং এর আলোকে আমাদের কথাও বলতে হবে। এবং আমি মনে করি যে এটি তিনি আমাদেরকে হয়তো ইন্টারনালি বলেছেন, পাশাপাশি পাবলিকলি বলে এটি আমাদেরকে জাতির কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। এজন্য তাকে অসংখ্য ধন্যবাদ এবং আমার বিশ্বাস যে জামাত ইসলামীর আমরা যারা কর্মী আছি তারা সবাই এই মেসেজটাকে ধারণ করবো। আমি এটিকে একটু বলে রাখি এরকম যে আমি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলাম। আমরা আসলে দলের মধ্যে এই চর্চাগুলো ব্যাপকভাবেই করি, অর্থাৎ আত্মশুদ্ধি পরিশুদ্ধির বিষয়টি যেটি, এটি আমরা ব্যাপকভাবেই করি। আপনি হয়তো জানবেন না, যেহেতু আমাদের ইন্টারনাল ব্যাপার। আমাদের কার্যকরী পরিষদ যেটা ছিল ইসলামী ছাত্র শিবিরের, সেটি প্রতি 6 মাসে একবার নিয়ম ছিল যে যারা এরকম নৈতিক কারণে সংকটে আছে অথবা যাদের সদস্য পদ মুলতবি করা লাগবে, বাতিল করা লাগবে, এই পর্যালোচনাটা 6 মাসে একবার করে করা হতো আর কি। বছরে 2 থেকে 3 বার কার্যকরী পরিষদের অধিবেশন হতো, সেই অধিবেশনে হবে। কিন্তু কেন্দ্রীয় সভাপতি যেহেতু কার্যকরী পরিষদের সভাপতি, তিনি অনুমতি নিয়ে রাখেন যে আমরা এরকম একটি বিষয়, সেন্সিটিভ ইস্যু, এবং এগুলা যদি ইমিডিয়েট সমাধান না করা হয় তাহলে সংকট তৈরি হয়। বিধায় তিনি প্রতি মাসেই এই বিষয়ে আলোচনা করতে চান সেক্রেটারিয়েটে, এবং আমরা সেটি করতাম প্রত্যেক মাসে সমস্যা সমাধান। ইভেন এরকমও হয়েছে আমাদের একজন কেন্দ্রীয় সভাপতি। কিন্তু আমার প্রশ্নটা হলো যে আপনি এই করতাম শব্দটা, আমি বলি করতাম শব্দটা কেন ব্যবহার করছেন? আমার প্রশ্নটা হলো যে আপনি এই করতাম শব্দটা ব্যবহার করছেন কেন, এবং এবং আমি বলি এবং করতাম শব্দটা কেন বলছেন? না না না, আমার কথাটা শেষ হয়নি। আমার আগে এরকম একজন কেন্দ্রীয় সভাপতি ছিলেন যিনি 15 দিন পর পরে এই বিষয়টি তারা পর্যালোচনা করতো, এবং ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী সমান তালে এখন পর্যন্ত এই ব্যাপারটি পর্যালোচনার মধ্যে রেখেছে। কিন্তু এরপরেও তো আমি বলেছি যে এখন কে গোপনে কোন বিষয়টি করছে সেই সবকিছু, এরকম তো হতে পারে যে আমাদের কাছে ইনফরমেশন এত স্পেসিফিক আসে নাই, বিধায় হয়তো গাজী নজরুল ইসলামের বিষয়টি আমাদের কাছে এরকম অত অপ্রত্যাশিত ভাবে, দুঃখজনক ভাবে এবং অত্যন্ত মর্মান্তিক ভাবে বা জাতির কাছে আমাদের সামগ্রিক ভাবে একটি জামাত ইসলামের মতো একটি সংগঠনের ব্যাপারে এরকম একটি দুঃখজনক ঘটনা ঘটে গেল। এটি আমার বিশ্বাস যে আমাদের ব্যাপারে সারা দেশের সকল মানুষ, সারা বিশ্বের অনেকেই যারা আমাদেরকে জানেন ছিলেন, তারা খেয়াল করেছেন। এই জন্যই আমিরে জামাত তিনি বলেছেন যে আমরা ফেরেশতাদের দল নই, তবে আমরা আত্মশুদ্ধির ব্যাপারে, নিজেদের পরিশুদ্ধির ব্যাপারে খুব সিরিয়াস আছি। সেকেন্ড, আপনি যেটি বলেছেন যে আজকে একজন সংসদ সদস্য সাতক্ষীরারই তিনিও আরেকটি বক্তব্য দিয়েছেন যে মেয়েটি সেবা করতে গিয়েছে, তার পরিবার তাকে বিয়ে শাদীর ব্যবস্থা করে দিয়েছে, এরকম তিনি বলেছেন। এখানে আমি রতন ভাইয়ের সাথে অফলাইনে বলছিলাম এই বিষয়টি যে দেখেন, তিনি টোটাল বক্তব্যটি একজন জনশক্তি, মানে এই মুহূর্তে সাতক্ষীরাতে কিন্তু ব্যাপক সংগঠনের মধ্যেও খুব মানে ব্যাপক মর্মান্তিক পরিস্থিতি চলছে আর কি। কি বলে, পরবর্তীতে জনশক্তিদের নিয়ে বসার পর, জনশক্তিদের পক্ষ থেকে প্রশ্ন করার পর একটা থাকে এরকম বলেছেন যে এই মেয়ে তো এরকমও বলেছে। এই যে এই কথাটা বলার কারণে সেটা কোর্ট হয়ে গেছে। আমি তাকে জিজ্ঞেস করেছি আজকে, যে সন্ধ্যার পরে ফোন করেছি, যে এই টাইপের বক্তব্য আপনি কেন দিলেন? উনি বলছেন যে আমি আসলে এই বক্তব্য দেইনি, পুরো বক্তব্যের মাঝে মেয়েটা যে আজকে এরকম তথ্য বলছে সেটা কোর্ট করার কারণে আজকে আমাকে এটা কি বলে মিডিয়াতে চলে আসলো। অর্থাৎ এটির অর্থ এই নয় যে জামাত ইসলামী ওই মেয়েটার বক্তব্যকে এই মুহূর্তে গুরুত্ব দিচ্ছে।
বরঞ্চ আমি আরো ফোন করে ওনাকে এই কথা বলেছি, এবং কেন্দ্রীয় একজন স্টেট সেক্রেটারি জেনারেলকেও আমি ফোন করে বলেছি যে জামাতের কোন জনশক্তির এখন দায়িত্ব কি, যে ওই মেয়ে কি বললো এবং জিএম নজরুল কি বললো সে দায়িত্ব নেওয়া সম্ভব জামাতের ইসলামের পক্ষে, এটি আমি অলরেডি ইনফর্ম করেছি। সেকেন্ড আর থার্ড, আপনি বলেছেন যে দ্বিতীয় বউকে নিয়েই কেন যায়, আমি তো বলেছি আপনাকে যে জিএম নজরুল ইস্যুতে আমার মনে হয় না যে আমাদের এখন আর কোনো কথা বলার দরকার আছে। তিনি এখন ফার্স্ট, এবং তিনি বাংলাদেশের একজন ঘৃণিত ব্যক্তিত্ব, এবং তার কারণে ইসলামের নামে আমরা রাজনীতি করি, জামাত ইসলামী ইসলামী আন্দোলন করি, এবং সেই ইসলামী আন্দোলনের মধ্যে তিনি একটি কলঙ্ক লেপে দিয়েছেন। এটি আমাদের জন্য মুছতে হয়তো একটু সময় লাগবে, আমি এই জন্য আর তার ব্যাপারে কোনো কথা বলতে রাজি নই। আমরা তো কথা বলি নাই, কিন্তু কথাটা কিন্তু মানে আপনাদের দিক থেকে এসছে, কারণ জামাতের আমির যখন এই কথাটা বলেছে, আমি ব্যাখ্যা দিলাম, তিনি ওই বক্তব্য দেন নাই, তিনি কোট করেছেন ওই প্রশ্নের উত্তরের খাতিরে মহিলা কি বলেছেন সেটা উল্লেখ করেছেন। না, আমি সেই জায়গায় আসছি যে আপনারা শুরুতে কিন্তু এই গাজী নজরুল ইসলামের বিষয়টা শুরুতে স্বীকার করেন নাই, আপনারা শুরুতে তাকে এআই বলে মানে ডিফেন্ড করার চেষ্টা করেছেন, এবং আমি পার্সোনালি যখন এটা নিয়ে লিখেছি আমাকে আমি বলি কথাটা বলতে দেন, আমি যখন পার্সোনালি লিখেছি আমাকে শত শত আক্রমণ, গালিগালাজ এটা ব্যাপকভাবে হয়েছে। আমি কথাটা শেষ করি, প্রশ্নটা শেষ করি। প্রশ্নটা শুরুতেই বুঝেছি, কিন্তু আমি মিস্টেকলি পার হয়ে গেছে, একটু বলি। আর সেটি হচ্ছে যে অনলাইন এই বিষয়, অনলাইন প্ল্যাটফর্ম নিয়ে রতন ভাইয়ের সাথে একদিন কথা হচ্ছিল, অনলাইন প্ল্যাটফর্ম নিয়ে আমরা খুবই শঙ্কিত, টেনশনে আছি যে কোথায় যে কে কার দলের পক্ষ হয়ে দলের কর্মী সেজে কথাবার্তা বলে, ইভেন ওইটাকে কেন্দ্র করে আবার দেখা যাচ্ছে দলেরও অনেকেই আবার মনে করে যে এটাই রিয়েল, এরকম মনে করে আর কি। এই যে একটা ভালনারেবল সিচুয়েশন, এটির দ্বারা কিন্তু আমরাও আক্রান্ত, জামাত ইসলামী আক্রান্ত, অন্যান্য রাজনৈতিক দল হয়তো কিছুটা আক্রান্ত। অর্থাৎ দলের একান্ত সমর্থক হওয়ার মতো নিজ দায়িত্বে সে দলের অনেক মানে নীতি নির্ধারণী ব্যক্তিদের মতো করে লেখালেখি কথাবার্তা বলে ফেলছেন। আমরা যখন রাতের বেলা এই রাত 1টার সময় যখন এইটা দেখলাম আমরা যে লেখালেখি করছে যে এআই, আমরা তাৎক্ষণিক বলেছি যে এটা কোনোভাবে এআই নয়, এবং যারা এই কথাগুলো বলছেন তারা না জেনে না শুনে বলছেন আর কি। এবং দলের পক্ষ থেকে সারা দেশে চিঠি দিয়ে দেওয়া হয়েছে যে এই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সংগঠনের চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত কেউ কোনো কথা লিখবেন না, বলবেন না, এবং আমি বলি এখানে আপনাদের মানে আমাকে যারা অ্যাটাক করেছে, গালিগালাজ করেছে, বা সোশ্যাল মিডিয়াতে যারা লেখালেখি করেছে এআই, এবং পরবর্তীতে এটা দ্বিতীয় বউ এই প্রচারণাটা যখন দিয়েছে, সেটা কিন্তু সবাই আননোন না, অনেক পরিচিত আইডি থেকে, পরিচিত পেজ থেকে, আমি নাম বলছি না তো যেহেতু তাদের এখানে আসার সুযোগ নেই, তো অনেক পরিচিত আইডি, আমরা জানি তারা কারা, তারা কিন্তু এই প্রচারণাটা দিয়েছে। এবং আমরা পরবর্তীতে যেটা দেখলাম যে এই মেয়েটার সাথে এবং এই যে কাজীর বক্তব্য কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে। এইটা তার ওনার ওয়াইফ যেটা যেভাবে বলেছিল যে আমরা সবাই মিলে থেকে পারিবারিকভাবে বিয়ে দিয়েছি কাজী অফিসে গিয়ে, কিন্তু কাজী অফিস কিন্তু বলেছে যে না, বিয়েটা অন্য কোথাও হয়েছে, এবং সেখানে তারা ছিল না, সেখানে তখন ছিল না, বাট টেলিফোনে তাকে বলা হয়েছে যে তোমরা এটা করো, মানে তুমি এটা এভাবে লিখে এটা সই করো। তো এখন আপনি বলেন যে কাজী অফিসে যেটা স্বাক্ষর করলো বা যেটা করলো সে টোটালটাই কিন্তু ওভার টেলিফোনে হয়েছে। তো এইখানেই কিন্তু এক ধরনের এটাকে ধামাচাপা দেওয়ার এক ধরনের চেষ্টা আমরা দেখতে পেয়েছি, এবং পরবর্তীতে যখন সোশ্যাল মিডিয়ায় একেবারে বেরিয়ে এসেছে এবং কোনোভাবেই ধামাচাপা দেওয়া যায়নি, সে কারণে আপনারা এটা স্বীকার করেছেন, নাম্বার 1। নাম্বার 2 হলো আমি বলি 5 তারিখে, আমি আরেকটা কথা বলি, 5 তারিখের পরে আমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে আমি শুধু না, আমরা সোশ্যাল মিডিয়াতে যারা আমরা সাংবাদিকতা করি তাদের সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতেই হয়। আমি অন্তত অসংখ্য জামায়াতের বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের কর্মীদের এই ধরনের মানে অর্থাৎ যৌন বিভিন্ন অপকর্মের ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি 5 তারিখের পরে, যেটা 5 তারিখের আগে কিন্তু আমি বলছি 5 তারিখের আগে আমরা দেখিনি। তার মানেটা এটা কি যে জামাত আগে নিজেদেরকে মানে অবগুণ্ঠিত রাখতো, সে কারণে তারা ভালো ছিল, বাট যখন তারা মানে একেবারে বাইরে চলে এসছে তাদের বাইরে, তখন তারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না। না, এখানে আপনি লাস্ট যেটা বলেছেন যে আমরা পূর্বে খুব নিজেদেরকে কি বলে গোপনে এই তথ্যগুলো রাখতাম, এখন রাখছে না, বিষয়টি অবশ্যই এগুলো গোপনই রাখতে হবে। ইসলামের নীতি হচ্ছে আপনাকে যে কোনো অন্যায়কে আপনি প্রকাশ করে দিবেন, বিষয়টি এরকম নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কারোর গুনাহকে, কারোর ভুলগুলোকে তুমি গোপন রাখো, দোষ ত্রুটি গোপন রাখতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমি গোপন রেখেই যদি আমার দলকে পরিশুদ্ধ করার কাজে স্যাটিসফাইড থাকতে পারি, সেটি আমাকে করতে হবে, সেটি
মানে সিস্টেম, এবং এটি যে কোনো কি বলে আপনি মহাক্কিক আলেম ওলামাদের কাছে জিজ্ঞেস করলেও এটি ক্লিয়ার হতে পারবেন আর কি। সেকেন্ড হচ্ছে আপনি যেটি বলেছেন যে আপনাকে অনেকেই গালাগাল করেছে বা সেখানে নোংরা নোংরা কথা বলেছে। আমরা আপনাকে বলতে চাই যে আমাদের দলের পক্ষ থেকে আপনি কখনো কোনো এই স্টেটমেন্ট পেয়েছেন কিনা, কেন্দ্রীয় সংগঠন বা কেন্দ্রীয় পর্যায়ের কোনো নেতা, জেলা পর্যায়ের কোনো নেতা, উপজেলা পর্যায়ের কোনো নেতা কি এরকম কেউ বলেছে যে সেটি এআই অথবা এর ব্যাপারে কোনো টার্মিনাল বক্তব্য কি কেউ দিয়েছে? দেয়নি। দিবে কেন? কারণ কেন্দ্রীয় সংগঠন যখন বলে ফেলেছে যে এই টপিকটা যে পর্যন্ত আমরা কনফার্ম না করছি, ইনফরমেশন জাস্টিফাই করে আমরা কনফার্ম না করছি, ততক্ষণ পর্যন্ত কেউ এটা আর কিছু বলবেন না আর কি। এক। সেকেন্ড হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবেও মিডিয়াতে যাব, আমাকে ডেকেছে, আমি কি বলবো আমি এই টাইপের জিজ্ঞেস করেছি কেন্দ্রীয় সংগঠনকে। ওনারা বলেছেন এই বিষয়টি বলা যাবে না। ওই জিএম নজরুলের কিন্তু আরো একটা ভিডিও যখন বের হয়ে গেছে, মানে ওনার তো বেশ কয়েকটা ভিডিও বের হয়ে গেছে, দ্বিতীয় ভিডিওটা বের হওয়ার পর আমরা কনফার্ম হয়েছি যে এটা নিয়ে আর কোনো ডাউট রাখার দরকার নাই, তিনি অপরাধী, অন্যায় করেছেন, সে ব্যাপারে দলের সিদ্ধান্ত নিয়ে নেওয়া দরকার। কিন্তু দেখেন আমার দল ইসলামের নীতি রুলসকে কিভাবে ফলো করে। আমি জিজ্ঞেস করেছি যে এটার ব্যাপারে ডিসিশন নিচ্ছেন না কেন? ওনারা বলছেন যে ইসলাম কি বলে, তুমি আগে এখানে আয়াত বের করো, হাদিস বের করো। এই ঘটনাটি সত্য প্রমাণিত হবে তখনই, প্রমাণিত না আমরা সিদ্ধান্ত ফাইনালি জানাই দিব তখনই যখন ওই ব্যক্তি স্বীকার করবে এটা। জিএম নজরুল ইসলামকে স্বীকার করতে এখন বলতে পারেন সে যদি স্বীকার না করে আজীবন, না আজীবন স্বীকার করতে পারবে না, এরকম সুযোগ নাই ইসলামে। অবশ্যই তাকে সেই পরিস্থিতিতে নিয়ে আসতে হবে আমাদেরকে, কেন সে স্বীকার করবে সেটা তথ্য প্রমাণ উপস্থাপন করে করতে হবে। কিন্তু তার নিজ মুখে নিজ কানে শুনতে হবে আপনাকে যে তিনি কনফার্ম করেছেন হ্যাঁ দিস ইজ। এই বিষয়টির জন্য সংগঠন জনশক্তি, কিন্তু কেউ যদি কখনো স্বীকার নাই করে, আমি প্রশ্নটা করি, যদি কেউ ধরেন সারকামস্টেন্সের যত এভিডেন্স আছে, আমার কাছে সমস্ত এভিডেন্স আছে, মানে এই যে ভিডিও বলেন বা অন্যান্য এই যে এখন তো ডিএনএ বা অন্যান্য নানা রকম বিষয় আছে পরীক্ষার করে আমরা সব পেলাম, কিন্তু কোনো একজন লোক একেবারে মানে সিরিয়াসলি হয়ে থাকলেন যে তিনি স্বীকার করবেন না। না আমি তো বলেছি যে তাকে ওই সিচুয়েশন ওভার করবে, কি বলে ডিসক্লোজ করতে হবে তার সামনে। কেন তাকে অস্বীকার, উনি তারপরে অস্বীকার করলেন যে না এটা ঠিক না, অস্বীকার করবে না উনি অস্বীকার করলেন, ধরেন উনি অস্বীকার করলেন, ধরেন উনি অস্বীকার করলেন, লজিক্যালি আমি লজিক্যালি বলছি, ধরেন তিনি সবকিছু দেখার পরেও তিনি অস্বীকার করলেন যে না আমি স্বীকার করি না, যেহেতু তিনি জানেন যে এই ধর্ষণের বিচার ইসলামে খুব কঠোর এবং তার মৃত্যুদণ্ড হতে পারে, কাজে এই স্বীকার করার সাথে সাথে তার মৃত্যুদণ্ড হতে পারে। না এখানে আমি আপনাকে বলি পলাশ ভাই, একজন ব্যক্তিকে যদি এরকম হয় যে ডিএনএ টেস্ট তার সামনে উত্থাপন করা হয়েছে, তার তো এখানে অস্বীকার করার কোনো মূল্য থাকে না। উনি করলেন ধরেন না, তার আর মূল্য নাই, তার বক্তব্যের আর কোনো মূল্য নাই। হ্যাঁ সেটা আপনি বলেন যে, কিন্তু আপনি বলছেন যে তাকে স্বীকার করতে হবে। ডিএনএ টেস্ট করতে পারছি না একদিনের মধ্যে, আমি বলছি আপনি একটা অন্য বিষয় বলছেন তো, যে যেহেতু ইসলামের ল হলো স্বীকার করতে হবে, তো এখন কেউ যদি আদৌ স্বীকার না করে কিন্তু আমি তার ডিএনএ পাচ্ছি, আমি হয়তো সমস্ত সাক্ষী প্রমাণ বলছে যে না ঘটনাটা সত্য, প্রত্যক্ষ সাক্ষী। আমার কথা শেষ করতে দেন আপনি। আপনার কথা শেষ করার মধ্যে সময় যদি শেষ হয়ে যায়, পার্ট হওয়ার সুযোগ আছে কিনা, আমি এই মন্দ কাজ থেকে আমি দূরেই থাকবো। আপনি ওইটার সাথে যুক্ত আছেন। শেষ করে দিচ্ছি তানিয়া, জি একটা মিনিটের মধ্যে শেষ করছি। এখানে এভিডেন্স কনফার্ম হয়েছে, সংগঠনের কাছে এভিডেন্স কনফার্ম হয়েছে, কিন্তু এই এভিডেন্স তাকে কানেক্ট করতে হবে। যেমন আমরাই প্রথমত রাতের বেলা যখন ওনার সাথে কানেক্ট হচ্ছিলাম, সাতক্ষীরাতে চরম বৃষ্টি, নেটওয়ার্ক ফলো করেছে, তাদের কাউকে ফোনে পাওয়া যাচ্ছিল না, অথচ পরিস্থিতি এরকম যে 5 মিনিটের মধ্যে একটা ব্লান্ডার হয়ে যাচ্ছে, তার কনফার্মেশন নিশ্চিত করে আমরা তাকে আপনি তথ্য উপত্যা পাওয়ার পরেও তার কনফার্মেশনের জন্য অপেক্ষা করছেন? না এটি ইসলামের রুলস, আপনাকে কনফার্ম করতে হবে তো। না আমি এই আবার এই একই জায়গায় আমি প্রশ্নটা কিন্তু আমি এখানেই করেছি যে যদি আপনি ইসলামের রুলসের কথা বলছেন, এটা একটা ইসলাম সম্পর্কে ভুল বার্তা দেয় যে আমি ডিএনএ পাচ্ছি, আমি সমস্ত তথ্য প্রমাণ পাচ্ছি, কিন্তু তারপরে তিনি ইসলামের কথা বারবার বলছেন, প্রথমেই তার তো এই ধরনের আচরণ করার কথাই না। প্রথমত তিনি যদি ধর্ম মানেন, আমার কথা শেষ করতে দেন। জি না, আমরা একটু কামরুজ্জামানের কাছে আসতে চাই, আসলে অনেকক্ষণ হয়ে গেছে এই বিষয়টা নিয়ে। হচ্ছে যে সংসদ সদস্যদের কাছ থেকে এই ধরনের আচরণ আসলে দিন শেষে যে পরিবর্তনের জন্য আন্দোলন, যে পরিবর্তনের দেশের কথা আমরা বারবার বলছি, এটি নিশ্চয়ই হতে পারে কোনো একটি রাজনৈতিক দলের নেতার এই আচরণ, কিন্তু সংসদ সদস্য তো আসলে সব
কিছুর ঊর্ধ্বে, অন্ততপক্ষে সাধারণ মানুষের কাছে, কারণ তাদের প্রতিনিধিত্ব করেন তারা, এবং তারাই হচ্ছে দেশের আইন বানান এবং কিভাবে দেশ পরিচালিত হবে, আইন শৃঙ্খলা তারাই হচ্ছে সব নিয়ন্ত্রণ করেন। সেখানে এরকম একটি আচরণ যখন একজন সংসদ সদস্যের কাছ থেকে আসলে মানুষ দেখতে পায়, রাজনীতিবিদদের প্রতি তাদের যে বিদ্বেষ, সেটি তো নিশ্চয়ই কোনোভাবেই কমে যাওয়ার সুযোগ আর থাকছে না। রতন ভাইয়ের কথা শেষ হলে আমাকে 30 সেকেন্ড এই টপিকে কথা বলতে দিয়ে। আপনি বললেন তাহলে একবারে আমি আপনার আপনি বলুন। আচ্ছা, আমি প্রথমত ব্যক্তিগতভাবে একজন সংসদ সদস্য হিসেবে আমাকে কথা বলতে বলেন তো আপা, আমি এই ব্যাপারটা নিয়ে আলোচনা করাটাই আমার জন্য বা আমাদের সংসদ সদস্যদের জন্য লজ্জাজনক ও দুর্ভাগ্যজনক। কিন্তু সর্বোপরি আমরা তো মানুষ, ফেরেশতা নই। আচ্ছা, যেটা বলেছেন আমি, এবং এখন যেখানে রাশেদ ভাই যে কথাটা বলল যে এই ব্যক্তিকে বাঁচাতে চাচ্ছেন না, তো সুতরাং এইটাই হলো আমি মূল জায়গায় আসতে চাই। কারণ এতটুকু আমি বলি, আর আমি পলাশ ভাইয়ের উত্তরটা মানে একটু পরে দিচ্ছি, যেইখানে 71-এর এরকম একটা অপবাদ গুচাতে এই জামাত মানে শিবিরকে এতদিন সংগ্রাম করতে হচ্ছে, এখনো সংগ্রাম করতে হচ্ছে মানুষের কাছে। আর মনে হয় যখন আমাদের আমির বিরোধী দলের উনি সংসদে কথা বলে, কথার মধ্যে দিয়ে ওনার যে শালীনতা বা আমার বাচন ভঙ্গি, প্রতিটা মানুষ, এবং এই যে রাশেদ ভাইদের আমি বলি 71-এর মানে যা হয়েছে আমরা সবই জানি, ওইটা আর বলতে চাচ্ছি না। ওর পরে এইরকম একটা টকবগে জলজলা একটা ঘটনা এই সমাজে ঘটবে এটা আমরা আশাই করিনি। ওই সময়ের জন্য যতটুকু লজ্জিত হতে হয়েছে, আজকে জামাত ইসলামের যেরকম আমির মহোদয় যখন ওনারা যখন কথা বলে, মানুষ এটা থেকে আশা করে নাই, এইটাই হলো বাস্তবতা। এখন আসেন, আর আমি ব্যক্তিগত এটাকে চরম অপছন্দ করছি এই কারণে, কারণ যেই ভিডিও দৃশ্যগুলো মানুষ দেখেছে, ওই দৃশ্যের পরে আমার ছেলে মেয়ে এই সমাজের মানুষগুলো একজন সংসদ সদস্যের কাছ থেকে এই আলোচনা করতে আমি লজ্জাবোধ করছি। এখন আমার পলাশ ভাইয়ের ক্ষেত্রে আমি যতটুকু জানি, ইসলামে কি আছে, ইসলামে আছে 4 জন যদি প্রত্যক্ষ সাক্ষী হয়। এখন এই বলেছে বা মিথ্যা যখনই বলেছে, আমি যদি একটু বলি, মিথ্যা যখনই বলেছে, এখন এই দৃশ্যটা যতজন দেখেছে 4 কোটি মানুষ নয়, তার চুগার বেশি দেখেছে। সুতরাং আমার সাক্ষীর জন্য আজকে ভাগ্য ভালো দেশ, যদি এই যে আপনারা যখন শরিয়া ভিত্তিক রাষ্ট্র কাঠামোর কথা বলেন না, আজকে যদি শরিয়া ভিত্তিক রাষ্ট্র হতো, আমি জানি না আপনাদের হাত দিয়ে তার কি বিচারটা হতো। সুতরাং আমি এই ব্যক্তিকে নিয়ে আর কোনো আলোচনা করতে চাচ্ছি না। তবে এই ব্যক্তিকে যারা ডিফেন্ড করার জন্য আজকে আবার বলেছেন যে এই দৃশ্য সেবার দৃশ্য, বা একটা কথা বলবেন, নারীরাও আমাদের টেস্ট করে। রতন ভাই, এটা কিন্তু কারোর বক্তব্য না, এটা আমাদের দলের কারোর কোনো বক্তব্য না, এটা একটা জাস্ট বক্তব্যের ধারা। আমি শুনলাম এটা সাংবাদিক একজন এমপি বলেছেন, এটা একজন এমপি বলেছেন, ডিফেন্ড করার জন্য বলেছেন। একজন নারী, বেগানা নারী একজন পুরুষকে সেবা তো দূর থাক, টাচ করতে পারে কিনা সেটা নিশ্চয়ই আপনি আইনটা জানেন। এই জন্য আমি এটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। আপনারা শুধু আমি দোয়া করেন, আপনারা যে আমাদেরকে নিয়ে, এই সংসদ সদস্যদেরকে নিয়ে এই ধরনের ঘটনা রটনা নয়, বাস্তবতা যে রতন ভাই আমার একটা প্রশ্ন আছে, কোথায় যাবে সেটা আমাদের এই ব্যাপারে আমাদের আলোচনায়। রতন ভাই আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। সময় আসলে একেবারেই নেই। রাশেদ হাসান রাশেদ, 30 সেকেন্ডই শুধু আপনাকে আমি দিতে পারবো। 30 সেকেন্ড বলতে যাচ্ছি তো। জি 30 সেকেন্ডই পাবেন। মানে এখানে একটা পয়েন্ট আর কি আবারও কারেকশন দিচ্ছি, যে মুহাদ্দিস আব্দুল খালেক এমপি, যিনি আজকে যার নামে যে কথাটা আসছে যে দ্বিতীয় বউ সংসারী কি বলে সেবাদান সংক্রান্ত, এটা মুহাদ্দিস আব্দুল খালেকের কথা নয়। তিনি বক্তব্যের ধারাবাহিকতায় মেয়ে যে এরকম একটা বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছে সেটা তিনি জাস্ট কোট করেছেন, আর সাংবাদিক শুধু ওই কোটটুকু মুহাদ্দিস আব্দুল খালেকের বক্তব্য বলে চালাই দিয়েছে। এটি আমরা অলরেডি যাচাই বাছাই করে বিবৃতি রেডি হচ্ছে, হয়তো সকালে পাবেন। আমরা এই প্রসঙ্গে হয়তো আগামীতে আবার একটু কথা বলবো, তিনি বক্তব্য দিয়েছেন নাকি আসলে দেননি জানতে পারবো। ধন্যবাদ রাশেদুল ইসলাম রাশেদ এবং একই সাথে কামরুজ্জামান রতন, আপনাকেও ধন্যবাদ।